সকলের প্রতি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। পাশাপাশি আজকের এই মঞ্চে যুব সংসদে অংশগ্রহণ যারা করতে চলেছ বিভিন্ন স্কুল থেকে, সকলের প্রতি রইল স্নেহাশিস। আমাদের কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীরা নবম থেকে দ্বাদশ শ্রেণী, তারা নকল যুব সংসদ অর্থাৎ বিধানসভার বাদল অধিবেশন আপনাদের সামনে তুলে ধরবে। সম্পূর্ণরূপে কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই বা মিল ধরার চেষ্টা করবেন না। যদি মিলে যায় তার জন্য আমরা দুঃখিত। তাদের ভুল ত্রুটি মার্জনা করবেন। তাদের উপস্থাপনা আপনারা সকলে ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন। ধন্যবাদ। শুরু হচ্ছে কাঞ্চনতলা যুব সংসদ তথা ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা। হ্যালো, ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়গণ, মাননীয়া অধ্যক্ষ মহাশয়া, উপস্থিত সকলকে ধন্যবাদ। আপনারা সকলে আসন গ্রহণ করুন। আজ 24শে আগস্ট সোমবার 2026 রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে। সরকার পক্ষ ও বিরোধী পক্ষের কাছে আমার আশা, এই অধিবেশনে সৌজন্য, শান্তি, শৃঙ্খলা ও সহাবস্থান বজায় শুরুতেই বেসরকারি পর্বে প্রথমেই রয়েছে শপথ গ্রহণ পর্ব। 105 নম্বর বীরপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক মাননীয়া সুপর্ণা সরকার মহাশয়া শপথ বাক্য পাঠ করতে আসছেন।
আপনি কোন ভাষা শপথ বাক্য পাঠ করবেন? আপনি শপথ বাক্য পাঠ করুন। আমি আমি সুপর্ণা সরকার ঈশ্বরের নামে শপথ করিতেছি, নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। সকলে আসন গ্রহণ করুন। সভায় পরবর্তী কর্মসূচি শোক প্রস্তাব। এবারে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। আপনারা সকলে অবগত আছেন যে গত 12/6/2026 তারিখে কিংবদন্তি সাহিত্যিক শশধর তালুকদার মহাশয় ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছিল। বিশিষ্ট সাহিত্যিকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ গৃহে মৃত্যুবরণ করেন। তিনি সাহিত্যের বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা সকলে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তার পরিবারের সঙ্গে সহমর্মিতা পোষণ করছি। এবার সাহিত্যিক শশধর তালুকদার সম্পর্কে স্মৃতিচারণা করার জন্য মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। সাহিত্যিক শশধর তালুকদারের মৃত্যুতে বাংলায় এক শোকের ছায়া। তিনি শুধু একজন সাহিত্যিকই ছিলেন না, ছিলেন একজন মানবপ্রেমী, সমাজসেবী ও পরিবেশবিদ। তিনি বীরভূম জেলার জামনগরে জন্মগ্রহণ করেন। তার সাহিত্য সাধনা আমাদের সমাজ ব্যবস্থায় এক অন্য মাত্রা এনে দিয়েছে। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ যেমন ধর্ম, পথ চলা ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি ও তার পরিবার ও পরিজনের সঙ্গে সহমর্মিতা পোষণ করি। আসন গ্রহণ করুন। ধন্যবাদ। শশধর তালুকদার সম্পর্কে স্মৃতিচারণা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। সাহিত্যিক শশধর তালুকদার বাংলা তথা ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র রূপে প্রতিভাত ছিলেন। তার সাহিত্য ধারায় সামান্য ও অবহেলিত দারিদ্র পীড়িত মানুষের কথা বেশি করে প্রতিফলিত হয়েছে। মহান সাহিত্যিকের চিন্তা চেতনা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করে। তার মৃত্যুতে সাহিত্য জগৎ ও বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি হলো। তার মৃত্যুতে আমরা সকলে গভীরভাবে মর্মাহত। মহান সাহিত্যিকের বিদেহী আত্মার শান্তি কামনা করি ও তার পরিবার পরিজনকে সমবেদনা জানাচ্ছি। আসন গ্রহণ করুন। ধন্যবাদ। এবারে স্বনামধন্য সাহিত্যিকের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য 2 মিনিট নীরবতা পালন করুন। আপনারা সকলে উঠে দাঁড়ান। আপনারা সকলে আসন গ্রহণ করুন। শোক সন্তপ্ত পরিবারের কাছে শোক বার্তা পাঠানো হোক। শোকবার্তা পাঠিয়ে দেওয়া হলো। সভায় পরবর্তী কর্মসূচির বিষয় হলো প্রশ্নোত্তর পর্ব। আমার কাছে 20টি তারকাকার চিহ্নিত প্রশ্ন জমা পড়েছে। তার মধ্যে 8টি প্রশ্ন গ্রহণ করা হয়েছে। 3 নম্বর তারকা চিহ্নিত মাননীয় বিধায়ক রক্তিমা রায় মহাশয়া, আপনি আপনার প্রশ্ন উত্থাপন করুন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। আগে বলা হতো বাংলা আজ যা ভাবে ভারত আগামীকাল তা করে, কিন্তু সরকার বাংলার আজ কি দুর্গতি! শিক্ষা, শিল্প, পরিবহন, অর্থ সব ক্ষেত্রের পাশাপাশি বাংলার স্বাস্থ্যের পরিষেবা আজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? স্বাস্থ্য ব্যবস্থা যেন অন্তঃসার শূন্য। গ্রামের হাসপাতালগুলিতে পরিকাঠামো সহ নানান জায়গায় করুণ অবস্থা। হাসপাতালে না থাকে ঠিক মতো কোনো ডাক্তার, না থাকে কোনো নার্স ও না থাকে কোনো ওষুধ। ন্যায্য মূল্যের দোকানে তো ওষুধই থাকে না। পাশাপাশি জীবনদায়ী ওষুধের দাম যেভাবে বেড়ে চলেছে, সাধারণ মানুষ বেঁচে থাকবে কি করে? আর আপনাদের স্বাস্থ্য সঙ্গী নামে যে কার্ডটা চালু করেছে, সেই কার্ডের তো কোনো জায়গায় কোনো গ্রাহ্যই হয় না। এই ভারত আর কতদিন? এই সদুত্তর চাই। বসুন। ধন্যবাদ। সম্মানীয় বিভাগীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার উদ্দেশ্যে করা প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়া। আমি বলতে চাই, আমাদের সোনার বাংলা আরো উজ্জ্বল রূপে প্রতিভাত হচ্ছে। স্বাস্থ্যের পরিকাঠামো অন্তঃসার শূন্য নয়। আমাদের জেলায় মেডিকেল কলেজ স্থাপন করেছে। গ্রামের হাসপাতালগুলিকে ঢেলে সাজানো হয়েছে। এই বছর স্বাস্থ্য খাতে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের সরকার। প্লিজ শান্ত থাকুন। কিছু ক্ষেত্রে ডাক্তারের অভাব আছে ঠিকই, কিন্তু তা আমরা শীঘ্রই পূরণ করব। হাসপাতালগুলিতে ন্যায্য মূল্যের ঔষধের দোকানগুলিতে পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা আছে, তা আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন। জীবনদায়ী ঔষধের আমরা বৃদ্ধি করিনি, তবুও জনগণের স্বার্থে কেন্দ্র সরকারকে এ বিষয়ে ভাবার জন্য অনুরোধ করেছি। আর স্বাস্থ্যসঙ্গী কার্ড বিষয়ে আমাদের সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। কার্ড গ্রাহ্য না করলে নার্সিং হোমগুলির লাইসেন্স বাতিলেরও কথা বলা হয়েছে। ধন্যবাদ মহোদয়া। 5 নম্বর তারকা চিহ্নিত মাননীয় বিধায়ক, আপনি আপনার প্রশ্ন সভাকক্ষে তুলে ধরুন। ধন্যবাদ স্পিকার মহাশয়া। আমাদের রাজ্যে বর্তমান দিনে সরকার বিদ্যুতের মাসুল ক্রমশই বৃদ্ধি করে
যাচ্ছে। এক বছরে আর কতবার বিদ্যুতের দাম বাড়াবে? এই বিদ্যুতের জন্য আর কত ভার আমাদের মাথায় চাপবে? তার উপর বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে প্রত্যেকটি সরকারি কর্মচারীদের বাড়ি স্মার্ট মিটার বসাতে হবে। আমরা আশঙ্কা করছি হয়তো এই বিজ্ঞপ্তি সকল স্তরের জন্যই জারি করে ব্যয়বহুল বিদ্যুৎ বাসন চাপানো হবে। আমরা সরকারের কাছে সদুত্তর চাইছি। ধন্যবাদ মহাশয়া। ভারপ্রাপ্ত মন্ত্রীকে এ বিষয়ে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। বিদ্যুতের দাম বাড়ার সাথে সরকারের কোনো হাত নেই। কয়লার যে এত দাম বাড়ছে এতে সরকারের কি করার আছে? সরকার তবে কেন কয়লার দাম কমাচ্ছে না? মাননীয় আমাকে বলতে দেও। শান্ত থাকুন, বলতে দেন। কয়লার দাম বাড়ানো বা কমানোতে কোনো সমস্যার সমাধান হবে না, কারণ বিদ্যুৎ দপ্তর একটি স্বাধীন সংস্থা। তাই তারা বিদ্যুতের দাম বাড়ান কি কমান এতে সরকারের কিচ্ছু করার নেই। আর হ্যাঁ, স্মার্ট মিটার বসিয়ে স্বচ্ছ বিদ্যুৎ মাশুল ও বিদ্যুৎ চুরি রোধের ব্যবস্থা করতে চায় আমাদের সরকার। এতে সাধারণ মানুষের উপকার বই কোনো ক্ষতি হবে না। তাছাড়া আমাদের জনদরদি সরকার দীর্ঘদিনের দাবি মেনে 3 মাসের পরিবর্তে প্রতি মাসে বিলের ব্যবস্থা করেছে। সে বিষয়ে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। ধন্যবাদ। 8 নম্বর তারকা চিহ্নিত মাননীয় বিধায়ক, আপনি আপনার প্রশ্ন উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে আমার প্রশ্ন, রাজ্যের বিভিন্ন স্থানীয় ও ব্যস্ততম রাস্তাগুলিতে বর্তমানে অটো ও টোটোর জন্য দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠছে। সেই সঙ্গে সঙ্গে অটো ও টোটো রেষারেষিতে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে। ফলে বাস মালিকরা বাস চালাতে ভীষণভাবে অসন্তুষ্ট। প্লিজ শান্ত থাকুন। তাই সরকার এই ব্যাপারে কোনো দিশা দেখাতে পারবে, তা আমরা জানতে চাই। বসুন। ধন্যবাদ। সম্মানীয় দায়িত্বপ্রাপ্ত পরিবহন মন্ত্রী আপনার উদ্দেশ্যে করা প্রশ্নের সদুত্তর দিন। ধন্যবাদ মাননীয়। আমরা এই বিষয়ে আপনাদের সাথে সহমত পোষণ করছি। আমরা মানুষের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করতে ভালোবাসি। এই বিষয়ে আমরা চিন্তা ভাবনাও করছি। যদি অটোরিকশা তুলে নেওয়া হয় তাহলে তার রোজগার বন্ধ হয়ে যাবে এবং তারা রাস্তায় চলে আসবে। শান্ত থাকুন। তাই আমরা অটো বা রিক্সা সংঘর্ষ তুলে নেওয়ার ভাবনা চিন্তা করছি এবং তাদের জন্য নির্দিষ্ট কিছু রুট তৈরির পরিকল্পনা চলছে এবং সরকারি ট্যাক্স বসালে কিছুটা সংঘর্ষ কমবে বলে মনে করছি। গরিব মানুষ কোথা থেকে ট্যাক্স দেবে? দয়া করে আমাকে বলতে দাও মাননীয়। বলতে দিন, বসুন। এছাড়াও টোটোগুলির যাতে নাম্বার প্লেট দেওয়া হয় তারও ভাবনা চিন্তা চলছে। বসুন। ধন্যবাদ মাননীয়। 10 নম্বর তারকা চিহ্নিত মাননীয় বিরোধী দলনেতাকে তার প্রশ্ন উত্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। এই মহোদয় সবাই জানতে চাইছে আমাদের রাজ্যের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জঙ্গিপুর মহকুমার সমগ্র অঞ্চল জুড়ে অধিকাংশ মানুষ বিড়ি শ্রমিক। দীর্ঘদিন ধরে এই অসহায় বিড়ি শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক 250 টাকা দাবি করা হলেও তা থেকে তারা বঞ্চিত। নানা সময় তারা অসুস্থ হয়ে পড়ে, তার জন্য কোনো সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত নেই। পাশাপাশি প্রত্যেক বিড়ি শ্রমিকের জন্য আমরা বারবার পিএফ চালু করার কথা বলা সত্ত্বেও সরকার কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারকে অসহায় বিড়ি শ্রমিকদের পাশে দাঁড়াতে চাই না, এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে মতামত চাইছি। বসুন। ধন্যবাদ। সম্মানীয় বিভাগীয় শ্রমমন্ত্রী তাহমিদ খাতুন মহাশয়াকে তার উত্তর উত্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়া। আমাদের বিরোধী দলনেতার উত্থাপন করা প্রশ্নের উত্তরে জানাতে চাই, আমাদের সরকার বিড়ি শ্রমিকদের পাশে ছিল, আছে, থাকবে। শান্ত থাকুন। গত বছরই তো বিড়ি শ্রমিক মজুরি 200 টাকা করেছি। এই অধিবেশনে আবারও টাকা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে। আমাদের সময় বিড়ি শ্রমিকরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে আছে। আগের সরকারের আমলে এদের অবস্থা ছিল অত্যন্ত করুণ ভয়ঙ্কর। তাদের জন্য কার্ডের ব্যবস্থা করা হয়েছে। তাদের স্বাস্থ্যের কথা ভেবে শামসেরগঞ্জে তারাপুরে একটি বিড়ি শ্রমিক হসপিটাল গড়ে তোলা হয়েছে। বসুন। ধন্যবাদ। 12 নম্বর তারকা চিহ্নিত
মাননীয় বিধায়ক, আপনি আপনার প্রশ্ন উত্থাপন করুন। ধন্যবাদ মহোদয়া। মাননীয়া, কথার বলে শিক্ষা মানে জ্ঞানের আলো। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজ প্রহসনে পরিণত হয়েছে। কখনো করোনার দোহাই দিয়ে, আবার কখনো আবহাওয়ার অনুকূল সত্ত্বেও প্রচন্ড দাবদাহের দোহাই দিয়ে বিদ্যালয় বন্ধ রাখা আপনাদের উদ্দেশ্য। শান্ত থাকুন। তার উপর দীর্ঘদিন ধরে স্কুলগুলিতে অসংখ্য শিক্ষক শিক্ষিকার অভাব। দীর্ঘদিন স্কুল সার্ভিস পরীক্ষা পর্যন্ত হয়নি, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এভাবে আর কতদিন চলবে? এর সমুচিত জবাব চাই। আসন গ্রহণ করুন। ধন্যবাদ। ভারপ্রাপ্ত মন্ত্রী ফরহাদ হোসেন মহাশয়কে উত্থাপন করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমি আমার বিরোধী বিধায়কের প্রশ্নের উত্তরে বলতে চাই যে আপনারা কি জানেন না করোনা কিরূপ মহামারী আকার নিয়েছিল? সে সময় স্কুল চালু রাখলে কোনো ছাত্র ছাত্রীর কিছু হলে আপনারাই তো সরকারি মুন্ডুপাত করতে। শান্ত থাকুন। আর গরমের ছুটির কথা বললে বলতেই হয়, আমরা তো ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবেই গরমের ছুটি বাড়িয়েছি, কেননা সে সময় মোটেই অনুকূল আবহাওয়া ছিল না, তা আপনারাও জানেন। তা সত্ত্বেও শিক্ষা ব্যবস্থা সচল রাখতে এবছর আমরা মর্নিং স্কুলের ব্যবস্থা করেছি। মাননীয়, পরের বিষয় বলি, স্কুল সার্ভিস পরীক্ষা হবে কি করে? নানা আইনি জটিলতার কারণে নিয়োগ বন্ধ আছে। আইনি সমস্যা মিটলে আমরা পুনরায় প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করব। আসলে আপনারা সরকারের বদনাম করতে বেকার যুবক যুবতীদের ভুল পথে চালিত করছে। আমাদের সরকার যা কিছুই করে স্বচ্ছতার সঙ্গেই করে। আসন গ্রহণ করুন। ধন্যবাদ। 15 নম্বর তারকা চিহ্নিত মাননীয় বিধায়ককে তার প্রশ্ন উত্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। আমি সংশ্লিষ্ট পত্রিকায় জানতে চাই যে আমাদের রাজ্যে গ্রন্থাগারগুলির অবস্থা শোচনীয়। বেশিরভাগ গ্রন্থাগারে লাইব্রেরি নেই। প্লিজ শান্ত থাকুন। যেখানে লাইব্রেরি আছে সেখানে বেশিরভাগ দিন লাইব্রেরি বন্ধ থাকে। লাইব্রেরির দুষ্প্রাপ্য বইগুলি অযথা নষ্ট হচ্ছে, অথচ বইগুলির পাঠকরা নানায় বঞ্চিত হচ্ছে। এই অবস্থাতে গ্রন্থপ্রেমী সদস্যরা কবে মুক্তি হবে তা আমরা জানতে চাই। বসুন। ধন্যবাদ। সম্মানীয় বিভাগীয় গ্রন্থাগার মন্ত্রী, আপনার উদ্দেশ্যে করা প্রশ্নের উত্তর দিন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমার বিরোধী বিধায়কের উত্থাপন করা প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, আমরা অতি শীঘ্রই লাইব্রেরিয়ান নিয়োগ করব। তবে যেখানে লাইব্রেরিয়ান আছে কিন্তু গ্রন্থাগার বন্ধ থাকার দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। তবে যেখানে লাইব্রেরিয়ান আছে সেখানে, কারণ একই লাইব্রেরিয়ান একাধিক গ্রন্থাগারের দায়িত্বে রয়েছে, তাই কোনো দিন গ্রন্থাগার বন্ধ থাকে আমি আশা রাখি গ্রন্থ পিপাসু পাঠকরা যাতে তাদের মনের মতো গ্রন্থ পাঠ করতে পারবেন শীঘ্রই। বসুন। 17 নম্বর তারকা চিহ্নিত মাননীয় বিধায়ক নাজিয়া সুলতানা মহাশয়া, আপনি পরবর্তী প্রশ্ন উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। বর্তমান প্রেক্ষাপটে আমাদের রাজ্যের চাষিরা অত্যন্ত সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে। তারা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। অনেকে ঋণে জর্জরিত। সর্বোপরি বর্ষার সময় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে একটানা খরাপের পরিস্থিতি। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা ও বীরভূম জেলার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। তার উপর গোদের উপর বিষ ফোড়ার মতো কীটনাশক, রাসায়নিক সার ও তেলের দাম বেড়েই চলেছে। শান্ত থাকুন। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে অনেক চাষি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আর হ্যাঁ, রাসায়নিক সার নিয়ে ব্যাপকভাবে কালোবাজারি চলছে। মাননীয়া, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কৃষকদের বাঁচানোর জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী কোন ব্যবস্থা গ্রহণ করেছেন? এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আমি যথাযোগ্য জবাব চাই। ধন্যবাদ। সম্মানীয় বিভাগীয় কৃষি মন্ত্রী, আপনি আপনার উত্তরটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অনুমতিক্রমে আমি আমার বিরোধী বিধায়কের করা প্রশ্নের উত্তরে বলতে চাই, আমাদের রাজ্যের চাষিরা অন্যান্য রাজ্যের চাষিদের চেয়ে বেশি ফসলের ন্যায্য মূল্য পান।
আমরা ফরেরাস দূর করার জন্য কৃষক মান্ডি তৈরি করেছি, প্রচুর হিমঘরও তৈরি করেছি, চাষিদের বিনামূল্যে বীজ দেওয়ার ব্যবস্থা করেছি। তবে সাম্প্রতিক সময়ে দক্ষিণবঙ্গ জুড়ে যে খরা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা থেকে চাষিদের বাঁচানোর জন্য এককালীন কিছু সাহায্যের কথা আমরা ভাবছি। রাজ্যে কৃষক আত্মহত্যার খবর সার্বিকভাবে মিথ্যা। শান্ত থাকুন। আমরা সূত্র মারফতে জেনেছি যা কিছু মৃত্যুর খবর শোনা যাচ্ছে তা নিছকই পারিবারিক বিবাদ ছাড়া আর কিছুই নয়। আর কীটনাশক, রাসায়নিক সার ও তেলের দামের বৃদ্ধির কথা বলছেন, এগুলোর দাম কেন্দ্র সরকার করেছে। এর জন্য আমরা অসহায় ও নিরুপায়, তবে কালোবাজারি রুখতে আমরা বদ্ধপরিকর। বসুন। ধন্যবাদ। 19 নম্বর তারকা চিহ্নিত মাননীয় বিধায়ককে তার প্রশ্ন উত্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ স্পিকার মহাশয়া। আমি বলতে চাই, আমাদের রাজ্যে বেকার সমস্যা এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রাজ্যে নেই কোনো চাকরি, নেই কোনো শিল্প। বছর বছর এত ঘটা করে, প্রচুর ব্যয় করে শিল্প সম্মেলন হলেও শিল্প কোথায়? শান্ত থাকুন। নতুন শিল্প তো দূরস্থ। একের পর এক শিল্প বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাচ্ছে। তার উপর নেই কোনো শিল্পনীতি। জমি জট সমস্যা তো সর্বত্র। হ্যাঁ, শিল্পকে যেন দূরবীনে দেখতে হবে। শিল্প কোথায় হবে? আকাশে, পাতালে, না অন্য গ্রহে? আর এই তো কদিন আগে ডিজাইন অ্যান্ড গ্রুপ কোম্পানি তোলা আদায় ও কাঠমানি অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রজেক্ট বন্ধ করে অন্যত্র চলে গেলেন। আমি এই বিষয়ে শিল্পমন্ত্রীর কাছে সঠিক সদুত্তর চাইছি। বসুন। ধন্যবাদ মহাশয়া। সম্মানীয় ভারপ্রাপ্ত শিল্পমন্ত্রীকে এ বিষয়ে সদুত্তর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ ম্যাডাম। আমি আমার বিরোধী বিধায়কের প্রশ্নের উত্তরে বলতে চাই, শিল্পের জন্য আকাশ, পাতাল বা অন্য কোনো গ্রহের প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গে এই সরকারের আমলে শিল্প হয়েছে, হচ্ছে এবং হবে। শান্ত থাকুন। আমাদের রাজ্যে শিল্পের জন্য কোনো জমির সমস্যা নেই। দেশি বিদেশি প্রচুর শিল্পপতি এই রাজ্যে বিনিয়োগে আগ্রহী। আর হ্যাঁ, শিল্প বন্ধের তো কোনো প্রশ্নই ওঠে না, বরং বন্ধ শিল্প খোলার ব্যবস্থা করেছি। বন্ধ চা বাগানগুলি খোলার সুবন্দোবস্ত করেছি। আমাদের শিল্প বান্ধব সরকার গত 3 মাসে সরকারি তথ্য অনুযায়ী 31টি বন্ধ টাকা শিল্প খোলার ব্যবস্থা করে হাজার হাজার শ্রমিকের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। যে শিল্প সংস্থা তাদের প্রজেক্ট বন্ধ করেছে তাদের কোনো অভিযোগ নেই। যা কিছু ঘটছে তা সার্বিকভাবে মিথ্যা। শিল্প এখন স্বপ্ন নয়, বাস্তব। তাই আপনাদের বলি, দূরবীন দিয়ে না দেখে নিজের চোখ দিয়ে দেখুন। বসুন। ধন্যবাদ মাননীয়। প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হল। এবার সভার পরবর্তী কর্মসূচি মুলতবি প্রস্তাব উত্থাপন পর্ব। সম্মানীয় অধ্যক্ষ মহাশয়া, আমি মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আপনি বসুন। ধন্যবাদ। প্রশ্ন হলো যে মাননীয় সদস্যকে মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা উঠে দাঁড়ান। বসুন। 1/10 সদস্যের সমর্থন না পাওয়ায় প্রস্তাবটি বাতিল হলো। প্লিজ শান্ত থাকুন। এবারে শুরু হবে সভার পরবর্তী কর্মসূচি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব। আমার কাছে 3টি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব জমা পড়েছে। তার মধ্যে সময়ের ভিত্তিতে ও গুরুত্বের অভাবে 2টি প্রশ্ন গ্রহণ করা হয়েছে। মাননীয় বিরোধী দলনেতাকে তার প্রশ্ন উত্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ সম্মানীয় অধ্যক্ষ মহাশয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমার প্রশ্ন হলো, সরকার কি চোখে ঢুলি পড়ে আছে? তা না হলে চারিদিকে রেশনে দুর্নীতি কেন? শুধু তাই নয়, শিশু, রোগী, বৃদ্ধ ও সকল সাধারণ মানুষ ভেজাল খাবার খেয়ে দিন অতিবাহিত করবে। দুধে ভেজাল, তেলে ভেজাল, সবজিতে ভেজাল, আর কত বলবো? আপনাদের কি চোখে পড়ে না? না আপনাদের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে? সাধারণ জনগণকে নিয়ে এই খেলা কবে বন্ধ হবে? সমুচিত জবাব চাই। বসুন। ধন্যবাদ। ভারপ্রাপ্ত মন্ত্রীকে এ বিষয়ে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মহোদয়া। মাননীয় দলনেতার করা প্রশ্নের উত্তরে বলতে চাই, খাদ্যে ভেজাল মেশানোর ব্যাপারে একটা দুষ্টু চক্র কাজ করছে, এই কথা সত্য।
তবে সরকারকে দায়ী করে হাড়ি কাঠে চাপানো মোটেও উচিত নয়। দয়া করে শান্ত থাকুন। খাদ্যে ভেজাল চক্রে জড়িত বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ও আপনারা জানবেন কি করে? জেনেও তো না জানার ভান করা আর সরকারকে বিব্রত করা, এটাই হচ্ছে আপনাদের কাজ। আর রেশন দুর্নীতি কঠোর হাতে দমন করার ব্যবস্থা করেছেন আমাদের সরকার। ইতিমধ্যে 6টি জেলায় 23 জন ডিলারকে বরখাস্ত করা হয়েছে। শুধুমাত্র চোখে আঙুল দাদার মতো খুদ না করে আসুন না সকলে মিলে রাজ্যবাসীর জন্য কাজ করি। ধন্যবাদ। সম্মানীয়া রক্তিমা রায় মহাশয়কে পরবর্তী প্রশ্ন উত্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি সম্প্রতিকালে ঘটে যাওয়া ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতি বছরের ন্যায় এই বছরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নদীর করাল গ্রাসে শত শত পরিবারের বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। লক্ষ্য করেছেন, সাধারণ মানুষ গাছের তলায় রোদে ঝড়ে বৃষ্টিতে দিন যাপন করেছে। তাদের জন্য তো ন্যূনতম ত্রিপল ও খাদ্যের পর্যন্ত ব্যবস্থা করা হয়নি। এই ব্যাপারে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আসন গ্রহণ করুন। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমাদের সরকার শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন রোধে গত বছর 350 কোটি টাকা বরাদ্দ করেছে। এই তো এবছর বাজেটে 19,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আরো টাকার প্রয়োজন। এই জন্য আমরা বারবার কেন্দ্রকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে। আমাদের সরকার সব সময় সাধারণ অসহায় মানুষের পাশে থাকে, তাই অতি সত্বর গৃহহারা মানুষের জন্য সব রকম সাহায্যের চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে বিডিও ও সেচ দপ্তরের সঙ্গে আমরা নিয়ে যোগাযোগ রেখে নজরদারি চালাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। সভায় সরকারি ও বেসরকারি কর্মসূচি দুটি পর্বে বিভক্ত। সরকারি কর্মসূচি পূর্বে 0 আওয়ার। 2 পর্বের মাঝখানে সময়ের কোনো অবকাশ নেই। পূর্বে নোটিশ না দিয়ে আমার অনুমতি নিয়ে অতি সম্প্রতি ঘটে যাওয়া জনস্বার্থ কোনো সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করা যায়। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি সবাই প্রশ্ন উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আপনাকে অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। সাম্প্রতিককালে ঘটে চলা হকার উচ্ছেদ ও বেআইনি নির্মাণের নামে সাধারণ জনগণের উপর পৈশাচিক অত্যাচার নেমে এসেছে। যথাযথ পুনর্বাসন না দিয়ে এরূপ অমানবিক অত্যাচার কবে বন্ধ হবে? গরিব মানুষেরই বা কি হবে? এই সুযোগ্য জবাব চাই। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। আমার বিরোধী দলনেতাদের করা প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট দখল করে হকাররা সাধারণ মানুষ ও পরিবহনে বাধা সৃষ্টি করছে। এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই হকার উচ্ছেদের পরিকল্পনা। দ্বিতীয়ত, বেআইনি নির্মাণ না ভাঙলে যে কোনো সময় ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে, আর তাদের সাধারণ জনগণ যেমন বিপদের সম্মুখীন হবে, তেমনি ভূমি আইন ও পৌর আইন বিপদে চালিত হবে। এত কিছু হওয়ার সত্ত্বেও আমরা গরিব ও পিছিয়ে পড়া মানুষের জন্য পুনর্বাসনের চিন্তা ভাবনা করছি। আগের সরকার তো প্রয়োজনে রাতের অন্ধকারে উচ্ছেদ কার্য চালিয়েছে। তাই আপনাদের বলতে চাই, উন্নতির পথে বাধা স্বরূপ রাজনীতি করবেন না। ধন্যবাদ ম্যাডাম। এখানে 0 আওয়ার পর্ব সমাপ্ত। 0 আওয়ার কর্মসূচির পর সভায় এখন শুরু হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ সরকারি কর্মসূচি। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি সবাই অনাস্থা প্রস্তাব উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আপনি বসুন। ধন্যবাদ। এখন প্রশ্ন হলো, বিরোধী দলনেতা আনা অনাস্থা প্রস্তাবটি সভাপক্ষে গৃহীত হবে কিনা। যার প্রস্তাবের পক্ষে তার উত্তর দাও। বসুন। 1/10 অধিক সদস্যের সমর্থন থাকায় মাননীয় বিরোধী দলনেতাকে তার প্রশ্ন উত্থাপনের জন্য অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। এই সভা মন্ত্রিমণ্ডলীর উপর আস্থার অভাব প্রকাশ করছে।
এই সভাকক্ষে আমি জানাতে চাই যে আমাদের এই সরকার আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত, সকল ক্ষেত্রে ঘুষ এবং তোলাবাজিতে এগিয়ে রয়েছে। চাকরি, শিক্ষা, খাদ্য, শিল্প, কৃষি সব কিছুতে টাকার খেলা এবং দুর্নীতির পাহাড় জমেছে। বসুন। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি সরকার পক্ষের উদ্দেশ্যে বলতে চাই, এই সরকারের সকল মন্ত্রিমণ্ডলী দুর্নীতিগ্রস্ত। সর্বত্র কালোবাজারিতে ছেয়ে গেছে, প্রতিবাদের কণ্ঠরোধ হচ্ছে, মানুষের মৌলিক অধিকার দিনের পর দিন তলানিতে ঠেকেছে। এই সরকার হঠকারী সরকার, এই সরকার তোগলামি সরকার, তাই এই সরকারে এক মুহূর্ত থাকার অধিকার নাই। ধন্যবাদ। সম্মানীয় মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে আমি বলতে চাই, বিরোধীরা চরম হতাশাগ্রস্ত হয়ে মিথ্যার বলি আমরাচ্ছেন। কেননা এতদিন পর্যন্ত রাজ্যের সরকার দুর্নীতিতে ডুবেছিল, আমরা তা বন্ধ করেছি। আমাদের সরকার বেকার সমস্যা দূরীকরণে, শিল্প স্থাপনে, শিক্ষার উন্নতি করবে, কৃষির অগ্রগতিতে নিরলস পরিশ্রম করছে। ঘুষ ও দুর্নীতি তো অলীক কল্পনা, ও রাজ্যের সুনাম ভুলুণ্ঠিত করা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, আমার সরকারের কোনো মন্ত্রী দুর্নীতিগ্রস্ত নয়। আপনারা যদি প্রমাণ দিতে পারেন, তাহলে আমরা নিজেই সরকার পদ থেকে ইস্তফা দেব। আর মৌলিক অধিকার ও কন্ট্রোল যদি করতাম, তাহলে তো আপনাদেরকে কিছু বলতেই দেওয়া হতো না। আপনারা মিথ্যা ভাষণ না দিয়ে, জনগণকে ভুল পথে চালিত না করে গঠনমূলক কাজে অংশগ্রহণ করুন। ধন্যবাদ ম্যাডাম। এখন বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোট গ্রহণ করুন। যারা অনাস্থা প্রস্তাবের পক্ষে তারা হাত তুলুন। হাত নামান। এই প্রস্তাবের যারা বিপক্ষে তারা হাত তুলুন। অনাস্থা প্রস্তাবটি সভাকক্ষে 7-5 ভোটে বাতিল হলো, বাতিল হলো, বাতিল হলো। এখন বিল উত্থাপন করুন। মাননীয় পরিবেশ মন্ত্রী, আপনি সরকারি বিলটি সভায় উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়া। প্লাস্টিক বর্জন বিল 2026 সভায় উত্থাপন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় পরিবেশ মন্ত্রী, আপনাকে বিলটি বিবেচনার জন্য সভায় প্রস্তাব পেশ করতে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয়। আমি প্লাস্টিক বর্জন বিল 2026 বিবেচনার জন্য প্রস্তাব পেশ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, বিলটিকে সিলেক্ট কমিটির নিকট প্রেরণ করা হোক। ধন্যবাদ। মাননীয়, বিলটিকে জনসাধারণের মতামত সংগ্রহের জন্য সার্বিকভাবে প্রচার করা হোক। বিলটিকে সভায় সরাসরি আলোচনার জন্য অনুমতি দেওয়া হোক। সম্মানীয় অধ্যক্ষ মহাশয়, এই বিলটি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ, কিন্তু আমাদের কিছু আপত্তি রয়েছে। এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য সরকারকে যথাযথভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, আমার মতে প্লাস্টিকের বদলে অন্য দূষণহীন বিকল্পের বিষয়ে ভাবনা চিন্তা করা অত্যন্ত প্রয়োজন, যা আমরা পরিবেশ বান্ধব হিসাবে ব্যবহার করতে পারি। ধন্যবাদ। প্লাস্টিক বর্জন বিল 2026 সম্পর্কে পরিবেশ মন্ত্রী, আপনি বিস্তারিত আলোচনা করুন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়া। কথাই বলে সুস্থ পরিবেশ সুস্থ সমাজ। যেখানে পরিবেশ দূষণে করাল গ্রাসে নিমজ্জিত, সেখানে সমাজ ও রাষ্ট্রকে সুস্থ রাখা অসম্ভব। শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ আমাদের পরিবেশকে নানাভাবে প্রভাবিত করে। কেননা আমাদের রাজ্য তথা সমগ্র ভারতে
ক্ষেত্রে প্লাস্টিক দূষণ এখন মাত্রাতিরিক্ত কুপ্রভাব ফেলছে। প্লাস্টিক জল আর মাটিকে সার্বিকভাবে দূষিত করছে, ফলে প্রাণীকুল ও উদ্ভিদকুল তথা ফসলেও প্রভূত ক্ষতি সাধন হচ্ছে। প্লাস্টিকের কুপ্রভাব সুদূর প্রসারী, কেননা কাগজ বা পাটজাত দ্রব্যের তুলনায় প্লাস্টিক দীর্ঘদিন অপচনশীল রূপে থেকে যায়। প্লাস্টিক বর্জন না করলে আমাদের দেশ আরো ধ্বংসের সম্মুখীন হবে। তাই এই বিলে প্লাস্টিক ব্যবহারকারীদের কঠোর শাস্তি হিসেবে 200 টাকা জরিমানা করা হবে। তাই দেশ ও দশের স্বার্থে এই বিল অত্যন্ত প্রাসঙ্গিক। তাই আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এই আশা রাখি। আসলে ধন্যবাদ। এ বিষয়ে কোনো সদস্যের কিছু বলার আছে? সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, প্লাস্টিক ব্যবহারকারীদের 200 টাকা জরিমানা প্রবল চাপের বিষয় হয়ে উঠবে। যাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তারা কোথা থেকে এত টাকা জরিমানা দেবে? এই বিষয় নিয়ে সরকারের ভাবনা চিন্তা করা উচিত এবং বিকল্প বস্তু হিসেবে কোন জিনিস ব্যবহার করা হবে এবং তা কতটা সহজলভ্য হবে তার কোনো সুনির্দিষ্ট দিশা নেই। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের সরকার যে প্লাস্টিক বর্জন বিল 2026 সভাকক্ষে পেশ করেছেন তা অত্যন্ত প্রাসঙ্গিক ও প্রশংসনীয়। আমি তো এ বিষয়ে সরকার পক্ষকে ধন্যবাদ জানাতে চাই। তবে বিরোধীরাও সর্বসম্মতিক্রমে বিলটিকে যেভাবে সমর্থন জানিয়েছেন তা প্রশংসার দাবি রেখে আসুন না আমরা সকলে মিলে রাজ্যবাসীর স্বার্থে একত্রিত হয়ে কাজ করি। বসুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, বিলটি যেভাবে স্থিরীকৃত হলো তা গ্রহণ করা হলো। সকলকে অনুরোধ করা হচ্ছে সবাই মনোযোগ এখন বিলের ওপর ভোট গ্রহণ করুন। এখন প্রশ্ন হলো, প্লাস্টিক বর্জন বিল 2026 সভায় যেভাবে স্থিরীকৃত হলো তা গ্রহণ করা হলো। যারা বিলের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা বিলের বিপক্ষে তারা না বলুন। না, আমি এই বিলটির পক্ষে নই। আমি ওই কালো বিলের পক্ষে নই। এই কালো বিল মানছি না, মানবো না। কালো বিল প্রত্যাহার করতে হবে, করতে হবে। জনবিরোধী কালো আইন মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানতে হবে, মানতে হবে। মানতে হবে, মানতে হবে। কালো বিল প্রত্যাহার করতে হবে, করতে হবে। করতে হবে, করতে হবে। জনবিরোধী কালো আইন মানছি না, মানবো না। মানছি না, মানবো না। কালো বিল প্রত্যাহার করতে হবে, করতে হবে, করতে হবে। জনবিরোধী কালো বিল মানছি না, মানবো না। 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 আমাদের দাবি মানতে হবে। মানছি না, মানবো না। মানছি না, বিলটি সভায় ধ্বনি ভোটে ও সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সভায় সকল সদস্যের সমর্থনে বিলটি পাস হলো। প্লিজ শান্ত থাকুন, দয়া করে শান্ত থাকুন। সচিব মহোদয়কে নির্দেশ দেওয়া হচ্ছে সভায় পাস হওয়া বিলটি রাজ্যপালের সম্মতির জন্য প্রেরণ করা হোক। বিলটি রাজ্যপালের নিকট প্রেরণ করা হলো। আর কোনো আলোচ্য বিষয় না থাকায় সভা আজকের মতো এখানেই সমাপ্ত হলো। আবার আগামীকাল যথাসময়ে সভা বসবে। আজকের অধিবেশনে সকল সদস্য যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ। সকল রাজ্যবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আজকের অধিবেশন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করব। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধিত রঙ্গ। তব শুভ নামে